আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। তালেবানকে কোলে তুলে নিল রাশিয়া। হঠাৎ আফগানিস্তানকে শক্তিশালী করতে মরিয়া পুতিন। নেপথ্যের কারণ কি? হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধে যেও না, ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সতর্ক বার্তা। আমাদের উপর নির্যাতনে সাক্ষ্য দেব আল্লাহর কাছে, আল আকসা ইমামের মন্তব্য। মাত্র 30 দিন প্রচারণা চালিয়ে উড়িষ্যার প্রথম মুসলিম নারী বিধায়ক হয়ে ইতিহাস গড়া কে এই সোফিয়া। রাশিয়ায় রপ্তানিতে নিষেধাজ্ঞা মানবে না জার্মানি ও ফ্রান্স। মোদি নয়, রাহুলকে প্রধানমন্ত্রী দেখতে চান উত্তরপ্রদেশবাসী। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো যার নাম শুনলেই চমকে উঠে তিনি হলেন রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অর্থনৈতিক কিংবা সামরিক কোনো ক্ষেত্রেই পশ্চিমাদের ছাড় দেন না রাশিয়ার এই লৌহ মানব। আফ্রিকা থেকে যুক্তরাষ্ট্র সহ ইউরোপের দেশগুলোকে কৌশলে তাড়িয়ে দেওয়ার পাশাপাশি এবার হঠাৎ করে আফগানিস্তানকে শক্তিশালী করতে মরিয়া হয়ে উঠেছেন পুতিন। এরই ধারাবাহিকতায় রাশিয়ার পররাষ্ট্র ও বিচার মন্ত্রণালয় আফগানিস্তানের বর্তমান সরকারি দলকে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেওয়ার প্রস্তাব করেছে। এর পরপরই মুখ খুলেছেন প্রেসিডেন্ট পুতিন। তিনি বলেন, আফগানিস্তানের বর্তমান নেতৃত্বের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার জন্য এই পদক্ষেপটি প্রয়োজনীয় ছিল। শুধু তাই নয়, আফগানিস্তানের বর্তমান ক্ষমতাসীন দলকে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেওয়ার প্রস্তাব করেছে রাশিয়ার বিভিন্ন মন্ত্রণালয়। এরপরই আফগান সরকারের একটি প্রতিনিধি দল ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের বৈঠকে অংশ নিতে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পৌঁছেছে। এ বিষয়ে কাউন্টার এক্সট্রিমিজম প্রজেক্টের মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ হান্স জ্যাকব শিল্ডার বলেন, আফগানিস্তানের বর্তমান ক্ষমতাসীন দলকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়ার বিনিময়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়েরও কিছু প্রত্যাশা রয়েছে, কিন্তু সেটা এতটা সহজ নাও হতে পারে। কারণ বাড়তি ছাড় নিতে সবসময় আফগানিস্তান খুবই ইচ্ছুক, কিন্তু প্রতিদান দেওয়ার বিষয় এলেই সেটা জটিল হয়ে যায়। আফগানিস্তান অ্যানালাইসিস নেটওয়ার্কের সহ প্রতিষ্ঠাতা টমাস রুটিস ক্রেমলিনের সাম্প্রতিক পদক্ষেপকে ধাপে ধাপে এগোনোর কৌশল হিসেবে ব্যাখ্যা করেছেন। তিনি মনে করেন, রাশিয়া আফগানিস্তানের বর্তমান সরকারকে স্বীকৃতির দিকে অগ্রসর হচ্ছে। 2022 সালের মার্চে তালেবান ও রাশিয়া আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করে। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর কোন রাষ্ট্রই আনুষ্ঠানিকভাবে তালেবানকে আফগানিস্তানের বৈধ সরকার হিসেবে স্বীকৃতি দেয়নি। 2003 সালে রাশিয়া ও তালেবানকে নিষিদ্ধ সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছিল, কিন্তু 2023 সালে বিশ্বের প্রথম দেশ হিসেবে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে তালেবানের নাম সরিয়ে দেয় কাজাখস্তান। বিশেষজ্ঞরা মনে করছেন, রাশিয়া ও অর্থনৈতিক ফোরামে একই পথ অনুসরণ করতে পারে। ইতোমধ্যে ভ্লাদিমির পুতিনের বক্তব্যে এই বিষয়টি অনেকটাই স্পষ্ট। সূত্র ডয়েচে ভেলে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করার বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের সতর্ক বার্তায় বলা হয়েছে, ইসরায়েল যদি হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধে জড়ায় তাহলে ইরানের সঙ্গে শত্রুতা আরও প্রসারিত হবে। গত সপ্তাহে ইসরায়েলের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয় তারা হিজবুল্লাহর বিরুদ্ধে প্রয়োজনে অভিযান চালাবে এবং এই জন্য তারা প্রস্তুত। ইসরায়েলের এই মনোভাব প্রকাশিত হওয়ার পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন সতর্ক বার্তা এলো। মার্কিন প্রশাসন জানিয়েছে, ইসরায়েল যখন গাজায় সর্বাত্মক যুদ্ধে লিপ্ত, তখন লেবাননে আরেকটি আঞ্চলিক যুদ্ধে জড়ালে তা নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে তেল আবিবের জন্য। হিজবুল্লাহর হামলায় গত সপ্তাহে ইসরায়েলের বিস্তীর্ণ এলাকায় আগুন জ্বলতে দেখা যায়। রকেট হামলায় আগুন থেকে ছড়িয়ে পড়ে দাবানল। এরপরেই দেশটির উগ্র ডানপন্থী নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির হিজবুল্লাহকে ধ্বংসের আহ্বান জানিয়েছেন। এর মাধ্যমে পরিষ্কার হয়েছে, ইসরায়েল এখন নর্দার্ন ফ্রন্টেও যুদ্ধে জড়াতে চায়। এই ঘটনা এমন সময় ঘটেছে যখন গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলি বাহিনীর ব্যর্থতা প্রকাশ পেয়েছে। মোসাদের সাবেক কর্মকর্তা হাইম টোমারও হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধের বিরুদ্ধে ইসরায়েলকে সতর্ক করেছেন। তিনি গণমাধ্যমকে বলেছেন, হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ ইসরায়েলের ইহুদিবাদী দৃষ্টিভঙ্গির জন্য হুমকি। তার মতে, হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ ইসরায়েলের অর্থনীতিকে ব্যাপক ক্ষতিগ্রস্ত করবে। সরকারের সক্ষমতা ধরে রাখাও কঠিন হবে। এমনকি হিজবুল্লাহর রকেটে ইসরায়েল নাস্তানাবুদ হতে পারে। তেল আবিবের ভাগ্যে একটি ধ্বংসাত্মক পরিণতি ডেকে আনতে পারে। ওই কর্মকর্তা বলেন, হিজবুল্লাহর কাছে যে ক্ষেপণাস্ত্র রয়েছে তা দিয়ে তারা ইসরায়েলের গ্যাস ক্ষেত্র কয়েক সেকেন্ডে উড়িয়ে দিতে পারে।
তাছাড়া ইরানি রাডারের কারণে ইসরায়েলি বিমান বাহিনী লেবাননের আকাশে সফলতা পাবে না। হিজবুল্লাহর কাছে রয়েছে 1.5 লাখ যুদ্ধ সরঞ্জাম, প্রতিদিন 1,500 রকেট নিক্ষেপের সক্ষমতাও রাখে সংগঠনটি। হারেজের কলামিস্ট আমোস হারেল সতর্ক করেছেন, ইসরায়েল এখন ক্লান্ত এবং দেশটি বহুমাত্রিক ব্যর্থতার দ্বারপ্রান্তে। এ অবস্থায় যুদ্ধের নতুন ফ্রন্ট কেবল ব্যর্থতাই ডেকে আনতে পারে। এদিকে আল আকসা মসজিদের ইমাম শেখ একরিমা সাবরি জুমার খুতবায় বলেছেন, আরব বিশ্ব একটি ভয়ানক গাফিলতির মধ্যে রয়েছে। তারা বিশ্বের সাথে টিভিতে দেখছে আমাদের সাথে কি ঘটছে। হে আরব জাতি, তোমরা আজ কোথায়? তোমরা কি অন্ধ এবং বধির হয়ে গেছো? আমাদেরকে দুশমনের হাতে তুলে দিয়ে তোমরা ফুটবল, টিভি সিরিজ এবং নাচ গান নিয়ে মেতে আছো। আল্লাহর কাছে আমরা একদিন সাক্ষ্য দেব, খবর জানায় মিডল ইস্ট মনিটর। এদিকে আল আকসা মসজিদের ইমাম শেখ সাবরির বাড়ি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ইসরায়েলি বাহিনী অধিকৃত পূর্ব জেরুজালেমের সাওয়ানেহ পাড়ায় অভিযান চালানোর সময় আল আকসা মসজিদের ইমামের বাড়ি ভেঙে ফেলার নোটিশ দিয়েছে। তাতে বলা হয়েছে ওই বাড়িটি অঅনুমোদিত নির্মাণ, এমন খবর প্রকাশ করেছে আনাদুলু এজেন্সি। প্রত্যক্ষদর্শীরা আনাদুলুকে বলেছেন, ইসরায়েলি পুলিশ এবং গোয়েন্দাদের একটি বড় বাহিনী গত রোববার সকালে পূর্ব জেরুজালেমের সাওয়ানেহ পাড়ায় 85 বছর বয়সী শেখ সাবরি যে অ্যাপার্টমেন্টে বসবাস করেন সেই অ্যাপার্টমেন্ট সহ ভবনটিতে অভিযান চালায়। ইসরায়েলি বাহিনী ইমামের বাড়িটির দরজায় ভেঙে ফেলার আদেশ টানিয়ে দেন। প্রত্যক্ষদর্শীদের মতে ভবনটি অনেক বছর আগে নির্মিত হয়েছিল এবং 18টি আবাসিক অ্যাপার্টমেন্টে 100 জনেরও বেশি ফিলিস্তিনি বাস করে। ইসরায়েলি কর্তৃপক্ষ এ ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি। শেখ সাবরি, যিনি উচ্চতর ইসলামিক কর্তৃপক্ষের প্রধানও, তাকে এর আগে গ্রেফতার করা হয়েছিল এবং ইসরায়েলের বিরুদ্ধে উস্কানি সহ অভিযোগের ভিত্তিতে আল আকসা মসজিদে প্রবেশে নিষিদ্ধ করা হয়েছিল। এলাম, দেখলাম আর জয় করলাম, এই কথার বাস্তব প্রমাণ দিয়েছেন সোফিয়া ফেরদৌস। বাবা মোহাম্মদ মমিউন দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয় তাকে। এ অবস্থায় কাকে মনোনয়ন দেবে কংগ্রেস তা নিয়ে দুশ্চিন্তায় পড়ে দলটি। শেষ পর্যন্ত মেয়েকে মনোনয়ন দেওয়া হয়, তখন ভোটের বাকি ছিল মাত্র 30 দিন। খবর এনডিটিভি। এই 30 দিনের প্রচারণা চালিয়ে শেষ পর্যন্ত ভারতের ওড়িশা রাজ্যের বিধানসভা নির্বাচনে ইতিহাস গড়েছেন সোফিয়া ফেরদৌস। কংগ্রেসের টিকিটে তিনি রাজ্যের প্রথম মুসলিম নারী বিধায়ক হয়েছেন। ওড়িশার বারাবতী কটক আসনে বিজেপি প্রার্থী পূর্ণচন্দ্র মহাপাত্রকে 8001 ভোটে হারিয়েছেন তিনি। এই আসনে তৃতীয় হয়েছেন বিজু জনতা দলের চন্দ্র বেহরা। 32 বছর বয়সী সোফিয়া ভুবনেশ্বরের কেআইআইটি ইউনিভার্সিটির আওতাধীন, পরে সোফিয়া বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে ভর্তি হন। 2022 সালে তিনি সেখান থেকে এক্সিকিউটিভ জেনারেল ম্যানেজমেন্ট প্রোগ্রাম সম্পন্ন করেন। ভোটে দাঁড়ানোর আগে সোফিয়া তার বাবার মেট্রো বিল্ডার্স কোম্পানিতে পরিচালক হিসেবে কাজ করছিলেন। এছাড়া তিনি কনফেডারেশন অফ রিয়েল এস্টেট ডেভেলপার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার ভুবনেশ্বর শাখায় যুক্ত আছেন। ওড়িশার এবারের বিধানসভা নির্বাচনে 147 আসনের মধ্যে 78টিতেই জয় পেয়েছে বিজেপি। তারা রাজ্য বিধানসভায় একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। এর মধ্য দিয়ে রাজ্যে নবীন পটনায়কের নেতৃত্বাধীন বিজেডি সরকারের 24 বছরের শাসনের অবসান ঘটেছে। কূটনীতিকদের উদ্ধৃতি দিয়ে পলিটিকো রিপোর্ট করেছে যে জার্মানি এবং ফ্রান্স ইউরোপীয় ইউনিয়নের একটি ফাঁকি বন্ধ করার প্রচেষ্টায় বিরোধিতা করছে, যা বিলাসবহুল গাড়ি এবং অন্যান্য উচ্চমানের পণ্য বেলারুশ হয়ে রাশিয়ায় পৌঁছানোর অনুমতি দেয়। ইইউ থেকে বেলারুশে গাড়ির আমদানি 2021 থেকে গত বছর $2.6 বিলিয়ন 4 গুণ বেড়েছে। বিশেষজ্ঞরা বিলাসবহুল গাড়ির খাতে সর্বোচ্চ প্রবৃদ্ধি দেখতে পেয়েছেন, যা আমদানির মোট বৃদ্ধির 2/3 জন্য দায়ী। 2023 সালে অর্থে এই পরিমাণ ছিল $1.4 বিলিয়ন। ইউক্রেন সংঘাতের বিষয়ে রাশিয়াকে পশ্চিমা নিষেধাজ্ঞাগুলিকে বাইপাস করা থেকে বিরত রাখার জন্য ইইউ বেলারুশের বিরুদ্ধে নতুন বিধিনিষেধ জারির প্রস্তুতি যখন নিচ্ছে, এমন সময় এই বিকাশ ঘটে। ইইউ 2020 সালে মিনস্কের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। পশ্চিমা কর্মকর্তারা অভিযোগ করেছেন যে বিধিনিষেধের ফাঁকফোকরের কারণে বেলারুশে পশ্চিমা তৈরি গাড়ি কিনতে রাশিয়াদের কোনো সমস্যা নেই।
ভারতের লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি নরেন্দ্র মোদীর বিজেপি। এর চেয়ে বড় বিষয়, শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত উত্তরপ্রদেশে ইন্ডিয়া জোটের কাছে ধরাশায়ী হয়েছে বিজেপির ইন্ডিয়া। ভোটের ফল প্রকাশের পর উত্তরপ্রদেশে জরিপ করে CSDS। তাতে জানা যায় উত্তরপ্রদেশের বেশিরভাগ মানুষ মোদীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান না। তারা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে। ভারতের সংবাদ মাধ্যম দ্য হিন্দুতে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এইসব তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, লোকসভা নির্বাচনের আগে উত্তরপ্রদেশে বেশ জনপ্রিয়তা ছিল নরেন্দ্র মোদীর, তবে নির্বাচনের ফল প্রকাশের পর চিত্র পুরো পাল্টে যায়। CSDS এর জরিপ বলছে উত্তরপ্রদেশের 36% মানুষ রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান, আর নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান 32%। লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের 75টি আসনে ভোট গ্রহণ হয়, তাতে 33টি আসনে জিতেছে বিজেপি। তাদের এনডিএ জোট জিতেছে মোট 34টিতে, অপরদিকে ইন্ডিয়া জোট জিতেছে 43টি আসনে। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। তালেবানকে কোলে তুলে নিল রাশিয়া। হঠাৎ আফগানিস্তানকে শক্তিশালী করতে মরিয়া পুতিন। নেপথ্যের কারণ কি? হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধে যেও না, ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সতর্ক বার্তা। আমাদের উপর নির্যাতনে সাক্ষ্য দেব আল্লাহর কাছে, আল আকসা ইমামের মন্তব্য। মাত্র 30 দিন প্রচারণা চালিয়ে উড়িষ্যার প্রথম মুসলিম নারী বিধায়ক হয়ে ইতিহাস গড়া কে এই সোফিয়া। রাশিয়ায় রপ্তানিতে নিষেধাজ্ঞা মানবে না জার্মানি ও ফ্রান্স। মোদি নয়, রাহুলকে প্রধানমন্ত্রী দেখতে চান উত্তরপ্রদেশবাসী। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।